ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আরও কথা বলছে দুই বাংলার সব থেকে বড় সুপারস্টার বা মেগা স্টার যদি কেউ হয়ে থাকে বক্স অফিসের নিরিখে, বারবার বলছি বক্স অফিসের নিরিখে, শাকিব খান বাংলাদেশের বিশাল বড় বক্স অফিসের মেগা স্টার বলা যেতে পারে। আর আমাদের এখানে দেবদা হচ্ছে যার 11টা ছবি পরপর ব্লকবাস্টার, ভাবা যায় মানে পরপর প্রত্যেকটা ছবি হিট, সুপারহিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট, এরকমভাবে গেছে। লাস্ট খাদান তো তার মানে প্রায় 25 কোটি টাকার ব্যবসার দিকে এগোচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়ে এইটুকু বলা যায় যে দেবদা এবং শাকিব খান মানে মোস্ট সাকসেসফুল সুপারস্টার্স বা মোস্ট সাকসেসফুল মেগাস্টার্স, এই কথাগুলো আমরা আরামসে এদের সাথে ব্যবহার করতে পারি। তো এদের দুজনের সবথেকে বড় শত্রুকে জানো, মানে এইটা কি তোমাদের কখনো মাথায় এসেছে যে এদের সবথেকে বড় শত্রুকে? মানে এরা অ্যাকচুয়ালিতে সবথেকে বড় এখন ইতিমধ্যে দাঁড়িয়ে দুজনে যে জায়গাটায় অবস্থান করছে, তাতে শাকিব খানেরও সব পরপর তাণ্ডব মার্কার ছবি, তাণ্ডব বলে একটা ছবি আসছে, তার বরবাদ বলে একটা ছবি আসছে। ইতিমধ্যে দাঁড়িয়ে তারও একটা মানে ব্রাইট আর কি ব্যাপার স্যাপার হচ্ছে, বিশাল কিছু হবে আর কি, এরকম একটা ভাবা হচ্ছে। এবং তার প্রিয়তমা থেকেই এই 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 মানে 2.0 ভার্সনটা শুরু হয়ে গেছে, যেটা দেবদার হয়তো চ্যাম্প থেকে হয়েছে, বাট শাকিব খানের মানে 2.0 ভার্সনটা এই প্রিয়তমা থেকে শুরু হয়ে গেছে, যে মারাত্মক একটা বক্স অফিস কালেকশন, মারাত্মক একটা কিছু, এবং যেটা নিয়ে সব জায়গায় বেশ একটা চর্চা হচ্ছে বা আলোচনা হচ্ছে। প্রিয়তমা থেকেই তো আমরা চর্চা শুরু করেছি। তার আগে সত্যি কথা বলতে কি, আমরা তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা এখানকার কোনো মানুষ কি কথা বলতাম না, কিন্তু শাকিব খান এই একটা ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে, এটা তো সত্যি কথা, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই, তাই না? তো এরই মধ্যে দাঁড়িয়ে দেবদার কথায় চলে আসি। এবার দেবদাও কিন্তু তাই, দেবদা একটা হিউজ ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে, যা নিয়ে বাংলাদেশে অনেক দিন বাদে একটা বাংলা কমার্শিয়াল ছবি বা এপার বাংলার কমার্শিয়াল ছবি নিয়ে এতটা আলোচনা হচ্ছে। মানে চেঙ্গিজ নিয়েও খানিকটা হয়েছে, রাবণ নিয়ে অবশ্যই হয়েছে, মানুষ নিয়ে হয়েছে, ইত্যাদি নিয়ে হয়েছে। কিন্তু এই যে খাদান নিয়ে এতদিন ধরে চলার ফলে এবং এত টাকার বক্স অফিস কালেকশন করার ফলে যে আলোচনাটা মারাত্মক লেভেলে উঠেছে, এটা কিন্তু খুব মানে প্রেস করার মতন বিষয়, এবং এটা অবাক করার মতন বিষয় যে বাংলাদেশে অনেক দিন বাদে আমাদের এখানে স্টারদের নিয়ে উন্মাদনা হচ্ছে, তাঁরাও এখানকার ছবি দেখতে চাইছেন। অনেক দিন মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছিলো, যেখানে তারা আর খুব একটা ইন্টারেস্টেড হচ্ছিল না, কারণ আমাদের এখানে যে ধরনের ছবি হচ্ছিলো তারা সেরকম ধরনের ছবি খুব একটা পছন্দ করেন না, বা সিঙ্গল স্ক্রিনে সে ধরনের ছবি খুব একটা মানে মজা দিতে পারে না। এন্টারটেনমেন্ট মশালা এন্টারটেনমেন্ট বলে, তো সেটাই ওয়াইডার অডিয়েন্সকে টেনে নিয়ে আসে, এটা প্রমাণিত। এটা বাংলাদেশ তুলে দেখে নাও, বা এটা তুমি আমাদের এখানে খাদানের বক্স অফিস তুলেই দেখে নাও। রিসেন্ট টাইমসে সব থেকে বেশি আয়কারী সিনেমা হচ্ছে খাদান, এবং তার থেকে বেশি আয় করা সিনেমা কিন্তু রিসেন্ট টাইমসে নেই। এবং সেটা কী একটা খাদান, কী একটা কমার্শিয়াল ছবি, একটা মেন স্ট্রিম ছবি, একটা অ্যাকশন ছবি, তাই তো? তো এই হচ্ছে মোদ্দা কথা। এবার এদের শত্রুকে এইখান থেকে দেখো, দেবদার সবথেকে বড় শত্রু কে, বা শাকিব খানের সবথেকে বড় শত্রু কে? আমার মনে হয় যখন তুফান রিলিজ করলো, তুফান রিলিজ করার পরেই এটা আমার কোথাও গিয়ে একবার মনে হয়েছিল। এখন আমার এই তুফান আর খাদান দেখার পরে একই ধারণা হয়েছে। তুফান রিলিজ করার পরে শাকিব খানের দরদ যখন এলো, সবথেকে বড় শত্রু কে হয়ে দাঁড়ালো জানো শাকিব খানের কাছে? বাংলাদেশে শাকিব খানের সাথে কম্পেয়ার করার মতন কেউ নেই, আর কেউ নেই যে তুমি বলতে পারো যে শাকিব খানের সাথে আমি কম্পেয়ার করতে পারবো। না সেটা মানে স্টারডামের বেসিসে, না সেটা অডিয়েন্স পুলের বেসিসে, না সেটা মানে কিছুর বেসিসে, মানে বক্স অফিসের বেসিসে কেউ নেই, নাথিং, জাস্ট জিরো, একদম জিরো যাকে বলা যেতে পারে। মানে তুমি আফরান নিশোর সাথে তুলনা করবে না চঞ্চল চৌধুরীর সাথে তুলনা করবে, তাহলে তো আমাদের এখানে দেবদাকে আবিরের সাথে তুলনা করার মতন জায়গা চলে আসছে। সেগুলো তো তুমি করতে পারবে না। চঞ্চল চৌধুরী অবশ্যই একজন স্টার, ভালো অভিনেতা, ভালো কিন্তু উনি তো সুপারস্টার হতে আসেনি, উনি তো চেষ্টাই করেন না ওরকমভাবে সুপারস্টার হওয়ার, বা আফরান নিশোও তাই। তো এরা তো সুপারস্টার নয়, তাই না? আমার এটা মনে হয়। তো সুপারস্টার যাকে দেখে যে নাচবে, সে যে গান গাইবে, যে কী বলবো অ্যাকশন করবে, যাকে দেখে পাবলিক এত মজা করবে, তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুফান কিন্তু দরদের জন্য সবথেকে বড় শত্রু ছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, দরদের যে কোয়ালিটি সেটা কিন্তু পাবলিক খুব একটা নেয়নি, মানে খুব আহামরিভাবে নেয়নি। বাংলাদেশেও খুব ভালো চলেছে এমনটা বলা যায় না, এবং এদিকে তো রিলিজই হয়নি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার একটাই কথা মনে হবে না, মানে ধরো ছবিটা মানে একটা বেসিক বিজনেস করেছে, হিট তো অবশ্যই হয়েছে, একেবারে ফ্লপ তো নয়। শাকিব খানের কোনো ছবি সেটা হবে না, ওপেনিংয়েই যার অত টাকার কালেকশন লাগে তার আর কী করে ফ্লপ হবে, ছবি হিট হয়ে বেরিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শাকিব খানই কিন্তু শাকিব খানের জন্য সবথেকে বড় শত্রু। মানে অদ্ভুত ব্যাপার, তুফান আসার পরে ওখানে যেটা হয়েছে যে ওখানকার মার্কেট পুরো মানে খেপে উঠেছে যে না ভাই, তুফানের মতন ছবি চাই। ওরা না একবার বিরিয়ানির টেস্ট পেয়ে গেছে, ওরা আর মানে পাতি জিনিসপত্র খেতে চাইছে না।
এইটা হচ্ছে ব্যাপার। ওই জন্য আমি বারবার বলছি যে বরবাদের ওপরে সেই জায়গাটা, বরবাদেরও কিন্তু শত্রু হচ্ছে তুফান। বারবার দেখবে এই কথাটা উঠছে যে বরবাদ হারাতে পারবে কি তুফানকে, বরবাদের গান কি তুফানের থেকে বেটার ভিউজ জেনারেট করতে পারবে। এইটা কিন্তু তুফান একটা ভয়াবহভাবে করে ফেলেছে। এবার তাণ্ডব এলে সেটা হয়তো ভেঙেও দিতে পারে বা করেও দিতে পারে, কারণ রায়হান রফি আবারও সেম একটা ব্যাপার স্যাপার রয়েছে। রায়হান রফি এমনি খুব মানে সুপারস্টার ডিরেক্টর বলা যায় ওদের ওখানে, বাংলাদেশে আর কি, তোমাদের ওখানে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে শাকিব খানের সবথেকে বড় শত্রু কে? শাকিব খান। কারণ আর কেউ তো নেই, আর তো কারোর সাথে তার লড়াই নেই, তার লড়াই তার সাথে, তার নিজের লড়াই নিজের সাথে, যে নিজেকে বিট করে আরও ওপরে কী করে যাব, কারণ আর তো কেউ নেই কার সাথে লড়বে। এবার চলে আসি আমাদের এখানে, আমাদের বাংলা বক্স অফিসে। আমি বারবার বলেছি, আগেও একটা ভিডিও বানিয়ে বলেছি, জওয়ান বা পুষ্পা 2 এই ছবিগুলো এখনও 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে যেতে পারেনি, যেটা দেবদার অ্যামাজন অভিযান করে যায়। তো দেবদার লড়াই কার সাথে? দেবদার লড়াই তো নিজের সাথে। আফটার রিলিজিং খাদান, সেও কিন্তু এই কথাটা বলছে যে খাদান একটা গেম চেঞ্জার হয়ে গেছে, আমার লড়াই তো এখন খাদানকে বিট করে কী করে আরও বড় কী করে করবো একটা ছবিকে, বা খাদানের ব্লকবাস্টারটাকে থেকে আরও কী করে বড় করবো। রঘু ডাকাতের কিন্তু প্রতিদিন লড়াই করতে হবে খাদানের সাথে, কারণ প্রতিদিন কম্প্যারিজন হবে খাদানের সাথে। খাদানের ওই গানটা এত ভাইরাল হয়েছিল, তোমার গান কি ভাইরাল হচ্ছে? খাদানের হাইপ এত ছিল, তোমার কি হাইপ থাকছে? আমি বুঝতে পারছো, একটা লোকের লড়াই একটা লোকের সাথে কেন? কারণ একটা দেবের লড়াই একটা দেবের সাথে, অদ্ভুত ব্যাপার। কেন? কারণ আর কেউ নেই বক্স অফিসে ওনার সাথে পাঙ্গা নেওয়ার মতন। কারণ আর তো কারোর 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসছে না, 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসছে না। তো লড়ার মতনই তো কেউ রইল না। আমাদের এখানে অনেক স্টার্সরা রয়েছেন, সুপারস্টার্সরা রয়েছেন, তো তারা প্রত্যেকেই নিজেদের মতন করে কাজ করছেন, তাদের কিন্তু লড়াই করার আর জায়গাটা রইল না। ভালো করে লক্ষ্য করে দেখো, শাকিব খানের ক্ষেত্রেও যেরকম, দেবদার ক্ষেত্রেও সেরকম। আমি বারবার বলি এই দুটো সুপারস্টার না কীরকম এটা একই সুতোয় বাঁধা যেত, আমার এটা বারবার মনে হয়। তো আমি এই মানে ড্রলাইনটা টানলাম, বা আমি এই বিষয়টা দেখলাম যে কম্প্যারিজন যদি করতে হয় দেবের সাথে তোমার তুলনা তুমি, সেই দেবের সাথে দেবের তুলনা দেব, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। দেবদা এত এত সাকসেসের প্যারামিটারে বসে আছে, যেমন অ্যাওয়ার্ড, যেরকম রিওয়ার্ড, যেরকম বক্স অফিস, সেরকম কী বলবো মানে সব জায়গা থেকে এবং মানুষের ভালোবাসা, পলিটিক্যাল সাপোর্ট, বা পলিটিক্যালে যে উনি যে পলিটিক্যালিও গেছেন, সেখানেও উনি তিনবার ভোটে দাঁড়িয়েছেন, তিনবার জিতেছেন। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনার না কোনো মানে কম্পিটিটার নেই, আর উনি এখন টপে উঠে বসে আছেন। এবার ওনার কম্পিটিটার কে? সবথেকে বড় শত্রু কে? দেবের সবথেকে বড় শত্রু, দেবের সবথেকে বড় কম্পিটিটার দেব। এইটা নিয়ে আলোচনা করি না কিন্তু আমরা। আজকে একটা মানুষ সে ক্রিয়েটিভ ডিরেক্টরও হয়ে যাচ্ছে, মানে একটা মাল্টি ট্যালেন্টেড লোক ভাই, মানে এটা তো মানতেই হবে। এবং সেটা শুধু ট্যালেন্টটা নয়, ট্যালেন্ট তো অনেকেই শো করে, কিন্তু সেটা সাকসেসও পাচ্ছে, এটাও মানতে হবে। এটা কিন্তু খুব বেশি করে মানতে হবে। তাই দেবদা এখন দেবদারই সবথেকে বড় যে দেবদা ওই জন্য বলছে 50 কোটি টাকার বক্স অফিস। কেন? কারণ দেবদারই তো 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন রয়েছে। তো ওই কালেকশনকে বিট করে আগে দেবদাকে আর একটা 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনতে হবে, তারপরে আবার আর একটা মানে সেই কালেকশন 55-60 কোটি টাকার 60 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবদাকে আনতে হবে। তারপরে না হয় দেবদার নিজেকে নিজে বিট করতে পারলেন, তারপরে আবার যে নাম্বারটা জেনারেট করবেন সেটা তো আর কারোর ক্ষমতা নেই ওই নাম্বারটা হিট করার। মানে 60 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবে বেঙ্গল মার্কেট থেকে একমাত্র দেবদা ছাড়া আর কেউ নেই। তাই এমনই একটা নাম যে আবার দেবদা, সেই দেবদাই এমন একটা ছবি নিয়ে আসবেন যেটা হয়তো 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবে। তো এটা না বুঝতে হবে, মানে আমরা জাস্ট ভাবতে পারছি না হয়তো এদের স্টারডামটা কী। আমরা রিয়েলি আমি যেহেতু দেবদার খুব সঙ্গে সঙ্গে ঘুরেছি এই বেঙ্গল ট্যুরে, আমি বুঝতে পেরেছি বাংলার আপামর জনগণ কী লেভেলে ভালোবাসে দেবদাকে। এবং সিমিলার শাকিব খানের সাথে আমি যখন মানে তুফানের সময় কাজ করেছি, তখন দেখেছি, এখান থেকে বসে বলছি, দেখেছি যে কী পরিমাণে লোক বাংলাদেশে শাকিব খানকে নিয়ে ভালোবাসে, সেলিব্রেট করে। আবার বলছি, সিনেমার গুণগত মান বিচার করে না বক্স অফিস কত হবে। শাকিব খানের বক্স অফিস, এই যে খাদান নিয়ে অনেকে অনেক কথা বলেছে, খাদান নাকি খুব গুণগত মানে ভালো ছবি নয়, এরকম কথাও অনেকে বলেছে, তাতে কী যায় আসছে, বক্স অফিস রেজাল্ট দেখো। শাকিব খানের ক্ষেত্রেও প্রিয়তমা সেম, তুমি যদি মানে তুফানের ক্ষেত্রেও দেখো, অনেকে অনেক নেগেটিভ জিনিসপত্র বলেছে, বাট বক্স অফিস তো জাস্ট তোড় লাগিয়ে দিয়েছে। আর তুফান আসার পরে শাকিব খানের স্ট্যান্ডার্ডটাও তুফান লেভেলে হয়ে গেছে, যে না তুফানের থেকে বেটার কিছু দেখতে চাই, আদারওয়াইজ দেখতে চাই না। এটা কিন্তু একটা স্টারের জন্য খুব চাপের, দুটো স্টারের জন্যই, মানে দেবদা এবং শাকিব খান দুজন খুব চাপের, যে মানে এমন একটা হায়ার মানে মার্ক তৈরি করে দিয়েছে, এমন একটা হায়ার প্যারামিটার তৈরি করে দিয়েছে দুজনেই, দুটো সুপারস্টারই, যে এদের মানে প্রবলেম হচ্ছে যে এদের অডিয়েন্স দেখে খাদানের মতন ঠিক হলো না। এই ব্যাপারটা সবসময় এদের ভিতরে ভয় থাকবে যে এই খাদানের থেকে কী করে আরও বেটার কী করে করবো, আরও বড়ো কী করে করবো, এবং সেটার পিছনে কিন্তু খেটে পড়ে থাকে সবসময়। শাকিব খানের ক্ষেত্রে দেখো, দরদ ছবিটা আগে শ্যুট হয়েছে, তাই শাকিব খানের কিন্তু মেন এখন টার্গেট, আমার যেটা মনে হয় মেন এখন টার্গেট, বরবাদ যেহেতু পরবর্তীতে শ্যুট হয়েছে, যে কী করে
তুফানের থেকে বেটার বানাবো বরবাদকে। এবং আমি শিওর যে শাকিব খানের তাণ্ডবের ক্ষেত্রে তো এই টার্গেটটা থাকবে যে তুফানের থেকে এই করে বরবাদ বেটার বানাবো এই পুরো প্রজেক্টটাকে। তার জন্য মানে প্রচুর পরিশ্রম করেন এনারা, মানে সুপারস্টার হয়ে যাওয়ার পরে পরিশ্রম যারা করতে পারে তারাই সেই সুপারস্টারডামটাকে ধরে রাখতে পারে। লাইক শাহরুখ খান, এই কথাটা খুব সুন্দর বলেছিলেন শাহরুখ খান, যে শাহরুখ খান হয়ে যাওয়াটা হয়তো সহজ, এটা দেবদাও বলেন যে সুপারস্টার হয়ে যাওয়াটা হয়তো সহজ, কিন্তু 18 বছর ধরে 19 বছর ধরে টিকে থাকাটা খুব কঠিন। তো সিমিলারলি শাকিব খান 25 বছর ধরে বোধহয় ইন্ডাস্ট্রিতে টিকে আছেন এই ধরনের সুপারস্টারডাম ধরে, হিউজ ব্যাপার। তো শাহরুখ খান হয়ে যাওয়াটা হয়তো সহজ, কিন্তু শাহরুখ খানের মতন ওই পরিশ্রম করে ব্যাপারটাকে টিকিয়ে রাখাটা খুব কঠিন। শাহরুখ খানের ক্ষেত্রেও সেম, কিন্তু মানে এরকম বড় বড় সুপারস্টার যারা হয় তাদেরই কিন্তু এটা হয় যে ভাই মানে একটা কিছু ভালো দিয়ে দাও, এরকম ব্যাপারটা থাকছে না। সবাইকেই কিন্তু এই কথাটা বোঝে, জওয়ানকে বিট করতে হবে। শাহরুখ খানের ক্ষেত্রে এটা হচ্ছে, দেবের ক্ষেত্রে খাদানকে বিট করতে হবে, আরও বেটার কী করে খাদানকে বিট করে রঘু ডাকাত কতটা বেটার হতে পারে। আর প্লিজ ডোন্ট কম্পেয়ার শাকিব খান অ্যান্ড দেব, মানে এই ভার্সেসটা করো না। বন্ধু ভাই, এরা দুই ভাই, আমার এটা বারবার মনে হয়। কেন এই দুই ভাই এই কথাটা বলি, কারণ দুটো ফ্যান বেসকে আমি কোনোদিন মারামারি করতে দেখিনি। দেব ফ্যান্সরা কখনও শাকিব খানকে নিয়ে অপমান করেন না, কখনো অ্যাটাক করেন না, এবং শাকিব খানের ফ্যান্সরাও কখনো আমি দেখিনি যে দেব ফ্যান্সদেরকে অ্যাটাক করছে বা দেব তাকে অপমান করছে, অ্যাটাক করছে না। তো এটা বেশ সুন্দর একটা বন্ধুত্ব দুই ফ্যান বেসের ভিতরেও। তাই দুই দাদার ভিতরেও কিন্তু খুব সুন্দর বন্ধুত্ব আছে, মানে দুই বড় ভাই ছোট ভাই যাই বলো। তো প্লিজ কম্পেয়ার করো না। তবে আমার মনে হয় এটা আমার খুব মানে এই ড্র লাইনটা টানতে ইচ্ছে করলো, এবং আমার মনে হলো যে দুজনেরই শত্রু কিন্তু সবথেকে বড় শত্রু কিন্তু নিজেরা। শাকিব খানের সবথেকে বড় শত্রু শাকিব খান। শাকিব খানের অলওয়েজ তুলনা হবে তাণ্ডব চললে, তাণ্ডব মানে তুফানের রেকর্ডটা ভাঙতে পারলো তো। দেবদারও কিন্তু যবে থেকে রঘু ডাকাত বক্স অফিসে পড়ে যাবে তবে থেকে একটাই মাথায় চলবে দেবদারে, লোকের ভিতরেও চলবে যে খাদানের রেকর্ডটা ভাঙতে পারলো কি, তাহলেই তো দেব সুপারস্টার, মানে এইরকম একটা ব্যাপার, বুঝলে তো। এবং এনারা কিন্তু ভেঙেও দেয়, অবাক করা বিষয়, এনারা কিন্তু ভেঙেও দেয়। দেবের সাথে দেবের যদি তুলনা করি, প্রিয়তমার যে বক্স অফিস কালেকশন ছিল তার থেকে বেশি কালেকশন তুফান করেছে, তাই তো। সিমিলারভাবে তুমি যদি দেখো দেবদার প্রজাপতির যে বক্স অফিস কালেকশন ছিল ওটা অনেক দিন ধরে ওটা নিয়ে চর্চা হয়েছে সারা বাংলায়, 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন, 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন, কেউ করে দেখা। দেবদা কিন্তু খাদানের সময় এসে 20 কোটি টাকার উপরে বক্স অফিস কালেকশন করে দিয়ে চলে গেল, এই করে ভেঙে দিয়ে চলে গেল। তো এটাই আর কি, তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হলো এই আলোচনাটা বেশ আমারও ভালো লাগলো করতে। তোমাদের কেমন লাগলো এই আলোচনা শুনে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।